ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলোয় আবছা একটা ছায়ামূর্তি টলমল পায়ে এগিয়ে চলেছে সামনের দিকে। আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। মাঝে মাঝে রাত চড়া পাখিদের ডাক ভেসে আসছে। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। বাবা, এই মেরেছে রে। এ আবার কোথায় চলে এলাম? এটা আবার কোন গ্রাম? মাল খাওয়াটা কমাতে হবে। হঠাৎ পেছন থেকে একটা হালকা পায়ের আওয়াজে লোকটা দাঁড়িয়ে পড়ল। কে 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 মানে? কোনো সাড়া নেই। আবার সে চলতে শুরু করে। হঠাৎ একটা বিরাট বড় পুকুর দেখা যায়। সেটা দেখেই লোকটা চমকে ওঠে, প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর পেছন ফিরে ছুটতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা হাত তার পা ধরে টানতে শুরু করে। কিন্তু তার সেই বৃথা চিৎকার কারোর কানে গিয়ে পৌঁছয় না। আস্তে আস্তে এই হাত তাকে টেনে নিয়ে গিয়ে সেই পুকুরের জলে ডুবিয়ে ফেলে। তার মৃত্যু যন্ত্রণার শেষ আরতি পুকুরের জলে একটা বুদবুদের আকারে ভেসে ওঠে। সকালবেলায় টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল সায়ন্তন। রাস্তার মোড়ের মাথায় একটা জটলা দেখে অবাক হয়। কৌতূহলী সায়ন্তন এগিয়ে যায় সেই জটলার দিকে। ভনুল কাকা, ভনুল কাকা, ও ভনুল কাকা, বলছি কি হয়েছে গো? সবাই এত জটলা করছে কেন? কিছু কি হয়েছে? ভিড়ের মধ্যে থেকে এক জনৈক বেরিয়ে আসে। আরে শানু যে, আর বলিস নে বাপ, বকরমারির বিলে আবার একটা লাশ ভেসে উঠেছে রে। সে কি? কখন হলো এসব? আরে ওই মদনকে চিনিস তো? মদন? কে বলো তো? রাজমিস্ত্রির কাজ করে যে মদন? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা প্রাতকর্ম করতে গিয়েছিল ওই বিলের পশ্চিম দিকের বাঁশঝাড়ে। হঠাৎ অনেকগুলো পাখি চিৎকার চেঁচামেচি শুনে বিলের কাছে এসে লাশটাকে আবিষ্কার করে। এক ঝাঁক কাক উড়ে বেড়াচ্ছিল ওই লাশটার উপর দিয়ে। বাপ রে বাপ! কার লাশ কিছু বুঝতে পারলে? না রে বাপ, আগে লাশটাকে তো উদ্ধার করি, তারপরে তো। কেউ তো জলে নামতেই চাইছে না। অনেক আলাপ আলোচনার পর গ্রামের বেশ কয়েকজন মিলে জলে নামার সিদ্ধান্ত নিল। সায়ন্তন শুনেছিল এই বিল অভিশপ্ত। এত বড় বিলে কোনো প্রাণের অস্তিত্ব নেই। মাছ তো দূরের কথা, কোনো পোকামাকড় এমনকি গাছপালা অব্দি চোখে পড়ে না। দূরের বিলের ধারে বটগাছটার কাছে কেমন অন্ধকার হয়ে আছে। হঠাৎ গাটা শিরশির করে উঠল। দূরের ওই বটগাছটা থেকে বড়ই ডাকছে। সায়ন্তন, সায়ন্তন। সায়ন্তন ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়েও সেরকম কাউকে দেখতে পেল না। হঠাৎ মনে হলো আওয়াজটা ওই বট গাছের কাছ থেকেই আসছে। সেদিন পায়ে এগিয়ে চলল সেই বট গাছের দিকে। হঠাৎ পেছন থেকে ভন্ডুল কাকা চিৎকার করে উঠল। আরে ওই দেখো, আবার ওদিকে যাচ্ছিস কেন রে? সায়ন্তনের চটকা ভাঙল। ও কি ভেবে বট গাছের দিকে এগোচ্ছিল। ততক্ষণে গ্রামের লোকেরা সেই বিলের জলে নেমে লাশটাকে তুলে ডাঙায় নিয়ে এসেছে। সায়ন্তনের এমনি এসব দেখলে গাটা শিরশির করে, তাই আর লাশটার দিকে ফিরেও চাইল না। হঠাৎ একটা গন্ধে তোর গাটা গুলিয়ে উঠল না? বড্ড অস্বস্তি মতো লাগলো। মনে হলো এক্ষুনি বমি করে ফেলবো। আর ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারল না। হাঁটা লাগালো তার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে দেখলো তার বাবা আরাম কেদারায় রোদে গায়ে নিয়ে বসে খবরের কাগজ পড়ছে। কিরে, পড়ানো হলো? হ্যাঁ গো। আচ্ছা বাবা, জানো তো আজকে আবার ওই বিলে লাশ পাওয়া গেছে। হঠাৎ বাবার মুখটা গম্ভীর হয়ে গেল। সে কি রে, আবার শুরু হলো?
গোটা গ্রামটা ছাড়খাড় করে দিল ওই অভিশপ্ত বিল। আচ্ছা বাবা, ওই বিলটার নাম মরকমারির বিল কেন? কারণ ওই বিলের সাথে জড়িয়ে রয়েছে এক অভিশপ্ত ইতিহাস। কি ইতিহাস? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো। আজ থেকে বহু বছর আগের ঘটনা। সেই সময় এই গ্রামের জমিদার ছিলেন ত্রিদিবেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়, যাকে বলে একদম জাঁতরেল জমিদার। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ওই মরকমারির বিল তো এই জমিদারেরই ছিল। সেই সময় এই জায়গায় ছিল ভয়ঙ্কর ডাকাতের উপদ্রব। ডাকাতের ভয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশও এই অংশে পা মারাতো না। সিধু ডাকাতের নাম শুনেছিস তো? তো সেই সিধু ছিল এই অঞ্চলের ত্রাস। ডাকাতি করবার 1 মাস আগে সে সাবধান বাণী চিঠি মারফত দিয়ে আসতো। কখনো সেই ডাকাত তার কথার খেলাপ করতো না। যেমন চতুর ছিল তেমনই নৃশংস ছিল। বাচ্চা থেকে বুড়ো কেউ তার হাত থেকে নিস্তার পেত না। যে বাড়িতে সে ডাকাতি করবে ঠিক করতো, সেই বাড়ি ছাড়খাড় করে দিত। তবে জমিদার ত্রিদিবেন্দ্র নারায়ণ কিন্তু এই ডাকাতকে একদম ভয় পেতেন না। জমিদারের বিশেষ লেঠেল বাহিনী ছিল এই ডাকাতকে প্রতিহত করবার জন্য। জমিদারের দাপটে সিধু ডাকাত এই গ্রামে তেমন পা মারাতো না। তবে তাদের দুজনের মধ্যে রেষারেষি চলতেই থাকতো। একদিন সিধু ডাকাতের সাবধান বাণী এসে পৌঁছলো স্বয়ং জমিদারের বাড়িতে। গোটা গ্রাম চমকে উঠেছিল সেবার। 1 মাস পেরিয়ে গেল, স্বয়ং সিধু ডাকাত জমিদার বাড়িতে ডাকাতি করবে। 1 মাস পেরিয়ে গেল। দিনটা ছিল অমাবস্যা। হিসেব মতো সেই দিনই সিধু ডাকাতের আসবার কথা। জমিদার মশাই তার লেঠেল বাহিনী নিয়ে তৈরি ছিলেন তার প্রাসাদ বাড়িতে। ঠিক মধ্যরাতে অন্ধকার চিরে সিধু ডাকাতের দল হাড়ের এড়ে ধ্বনি তুলে প্রবেশ করলো গ্রামের সীমানায়। আমাদের বা স্বয়ং জমিদার মশাইয়েরও সিধু ডাকাতের বাহিনী সম্বন্ধে কোনো আন্দাজ ছিল না। সবাই ভেবেছিল সিধু ডাকাতের দল আর কত বড়ই বা হবে। জমিদারের 40টা লেঠেলের সামনে তারা আর পারে নাকি। কিন্তু তাদের ভুল ভাঙলো যখন সিধু ডাকাতের সশস্ত্র বাহিনী প্রবেশ করলো জমিদার বাড়িতে। প্রায় কয়েকশো সশস্ত্র ডাকাত ঘিরে ধরেছিল জমিদার বাড়িটাকে। 40টা লেঠেল থোড়াই পারবে সেই কয়েকশো সশস্ত্র ডাকাতের সাথে যুদ্ধ করতে? জানিস তো, সেদিন একটা গ্রামবাসীও জমিদার বাবুকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তাদের এবার দোষ দিই কি করে? ডাকাতদের হুঙ্কারে গোটা গ্রাম যেন কেঁপে কেঁপে উঠছিল। ডাকাতের দল লুটপাট করে জমিদার বাড়ির সবাইকে হত্যা করে ফেরত যায়। বাচ্চা থেকে বুড়ো, মেয়ে থেকে বউ, কেউই রেহাই পায়নি তার থেকে। জমিদার মশাই জিততে পারবেন না বুঝতে পেরে তার বংশের একমাত্র বাতি, তার 1 বছরের পৌত্রকে নিয়ে পালিয়ে যান সেখান থেকে। কিন্তু শেষ রক্ষা তিনি করতে পারেননি। ডাকাতের দল জমিদার মশাইকেও নৃশংসভাবে হত্যা করে। যদিও তার পৌত্রের কি হয়েছিল তা আজ অবধি জানা যায়নি। পরদিন ভোরবেলা সমস্ত গ্রামের সামনে ডাকাতের দল উল্লাস নৃত্য করতে করতে গ্রাম ছেড়ে চলে যায়। যদিও তার আগে সমস্ত মৃতদেহ ফেলে দিয়ে যায় ওই বিলের জলে, আর গোটা জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়। সেই আগুন 2 দিন ধরে জ্বলেছিল, কেউ তাদের আটকাতে পারেনি। জানিস তো, এই ঘটনার আগে ওই বিলের জল খুব পবিত্র ছিল। পানীয় জল থেকে শুরু করে গ্রামের সমস্ত পূজা অর্চনা ওই জল দিয়েই হতো। কিন্তু সেই দিনের পর থেকে ওই জল হয়ে উঠলো অভিশপ্ত। গ্রামের লোক অনেক চেষ্টা করেছিল সেই লাশ উদ্ধার করবার, কিন্তু বিলের জল থেকে কেউ সেই লাশগুলিকে উদ্ধার করতে পারেনি। সেই বিলের তলদেশে কোথায় যেন হারিয়ে গিয়েছিল লাশগুলো। তার ঠিক পরের বছরই গ্রামে মড়ক দেখা দিল। ঘরকে ঘর, পরিবারকে পরিবার, সব উজাড় হয়ে গেল এই মড়কে।
অনেকে মনে করেছিল ওই বিলের জল থেকেই মরক ছড়িয়েছিল, আর তারপর থেকেই ওই বিলের নাম হয় মরকমারির বিল। একটা জলজ প্রাণী বা মাছ পর্যন্ত দেখতে পাবি না ওই জলে। তারপর থেকেই ওইদিকে মাঝরাতে যে পা মারাতো তাকে ওই বিলের অভিশাপ টেনে নিয়ে যেত। এই হলো গিয়ে বিলের ইতিহাস, বুঝলি? বুঝলাম বাবা। আচ্ছা, ওই ডাকাতের কি হয়েছিল? এই ঘটনার পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নড়ে চড়ে বসে। তারা কঠোরভাবে ডাকাতদের দমন করতে তৎপর হয়ে ওঠে। তেমনই এক অমাবস্যায় এক কোম্পানি পুলিশ অতর্কিতে হামলা করে সিধু ডাকাতের গোপন ডেরায়। সিধু প্রস্তুত না থাকায় তাকে আত্মসমর্পণ করতে হয়। তার ঠিক 1 মাস পরই সবার সামনে সিধুকে ফাঁসি দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকেই ডাকাতি অনেকটা কমে আসে এই অঞ্চলে। আচ্ছা, তাহলে জমিদার বাড়ির কারোরই সৎকার হয়নি? না, বেশ কিছু বছর আগে আমাদের গ্রামে একটা তান্ত্রিক এসেছিল, মনে আছে? হ্যাঁ। সে বলেছিল একমাত্র জমিদারের প্রকৃত উত্তরাধিকারী এই সাপের অবসান ঘটাতে পারবে। কিন্তু জমিদারের বাড়ির সবাই তো মারা গেছে। সেটাই তো রহস্য রে। নে, অনেক বেলা হয়ে গেল, ওঠ এবার, চান করতে হবে তো। বাবার কথায় হঠাৎ ঘোরটা কেটে যায় সায়ন্তনের। এতক্ষণ সিধু ডাকাত, জমিদার আর তার মর্মান্তিক পরিণতির কথা শুনে কেমন যেন আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বাবার কথায় মটকা ভাঙে, উঠে চান করতে চলে যায়। রাতে ঘুমোতে যাওয়া অবধি একটা বারও বাবার বলা কথাগুলো মাথা থেকে বের করতে পারছিল না সায়ন্তন। বুকের মধ্যে একটা চাপা দীর্ঘশ্বাস জমে আছে যেন। কিছুতেই ঘুম আসছে না। বারবার এপাশ ওপাশ করেও নিদ্রা দেবীকে আহ্বান জানাতে পারছিল না সে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চাপা অন্ধকার দেখে হঠাৎ মনে পড়ল, আজ তো অমাবস্যা। জমিদার বাড়ির কথা ভাবতে ভাবতেই কখন যেন তন্দ্রা মতো এসে গিয়েছিল তার। হঠাৎ ঘুম ভাঙল একটা চাপা আওয়াজে। কেউ যেন তার নাম ধরে ডাকছে, সায়ন্তন, সায়ন্তন। তারপর পায়ে চটি গলিয়েই দরজা খুলে বেরিয়ে পড়ল। হঠাৎ একটা রাত চড়া পাখির কর্কশ আওয়াজে চটকাটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। সে তো সেই কুখ্যাত বিলের সামনে এসে পৌঁছেছে। ওই তো সামনে সেই বট গাছটা। এমন গা ছমছম করতে লাগলো সায়ন্তনের। এখানে কি করে পৌঁছলো? যা বাবা, ফিরে যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। ঠিক যখনই সে পেছন ফিরে বাড়ির পথ ধরতে যাবে তখনই তার চোখে পড়ল সামনে ওই বট গাছের কাছে হালকা হলুদ আলো দেখা যাচ্ছে। ওটা কি? হ্যাঁ, আগুন জ্বলছে মনে হচ্ছে না? কৌতূহলী সায়ন্তন ধীর পায়ে পা টিপে টিপে এগিয়ে যায় সেই আলোক উৎসের দিকে। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম। কিন্তু এখানে মাঝরাতে আগুন কে জানবে? হঠাৎ গাছের অন্ধকার থেকে একটা ভারী গলা তার কানে আসে। কে? কে ওখানে? সায়ন্তন এতটাই চমকে গিয়েছিল সে আর কোনো উত্তর দিতে পারল না। অন্ধকার থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো। গায়ে লাল চাদর জড়ানো, মুখটা ঢাকা, তাই মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। কে তুমি? এখানে কি করছো? আমি এই গ্রামেরই এক বাসিন্দা। আমি জানি না আমি এখানে কিভাবে এসে পৌঁছলাম। তাহলে তোকেও ওরা এখানে টেনে এনেছে? ওরা মানে? এই বিলের অভিশাপ। এবার সে আগুনের সামনে বসে পড়ল। তার আর বাড়ি ফিরে যেতে সাহস হচ্ছে না। আপনি এখানে এত রাতে কি করছেন? যজ্ঞ করছি। যজ্ঞ? কিসের যজ্ঞ? এই অভিশাপকে কি করে দূর করতে হবে আমি বুঝতে পারছি না। তারই প্রতিকার এই যজ্ঞ। এখন চুপ কর, আমাকে যজ্ঞটা করতে দে। আরো প্রায় 2 ঘন্টা সেই যজ্ঞ চলল। ততক্ষণ আর কেউ কোনো কথা বলেনি। সায়ন্তনের কেন জানি না ওই লোকটাকে বড় চেনা লাগছিল। যে তান্ত্রিকের কথা বাবা বলেছিল সেই নাম তো, কি জানি?
শোন, তোকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি, পারবি রক্ষা করতে? হ্যাঁ পারবো। আচ্ছা, তার আগে তোকে কিছু ঘটনা জানিয়ে রাখি। এই জমিদার বাড়ির অভিশাপের ঘটনা তো তুই নিশ্চয়ই জানিস, তবে একটা জিনিস কেউ জানে না, এই বিলের অভিশাপ মুক্তির উপায় একমাত্র আজকের দিনেই একটি নির্দিষ্ট মুহূর্তে এই বিলের অভিশাপের মুক্তি ঘটতে পারে। আজ থেকে প্রায় 50 বছর আগে এক অমাবস্যায় গোটা জমিদার বাড়ি ছারখার হয়ে গিয়েছিল। আজ আবার একই তিথি আসতে চলেছে। আমার কাজ এখন সমাপ্ত। তোকে এখন একটাই কাজ করতে হবে। আমি এখন এই ঘটিটা নিয়ে জলে নামবো। তুই কিন্তু একটিবারের জন্য পিছনে ফিরে তাকাবি না। তুই এখন সোজা তোর বাড়ির দিকে পা চালাবি। ভয় নেই, তোর কোনো ক্ষতি হবে না। এই বিলের অভিশাপ এখন কেটে গেছে। জমিদার আর জমিদার বাড়ির সকলের আত্মা এখন মুক্তি পেয়েছে। একবার খালি গয়ায় গিয়ে পিণ্ডদান করলেই এই গোটা প্রক্রিয়া সমাপ্ত হবে। সেই দায়িত্বটা কিন্তু তোকেই নিতে হবে। আমি? কিন্তু কেন? হ্যাঁ, কেন পারবি না? এখন এই মুহূর্তে আমার সামনে তুই রয়েছিস। আমি কাউকে এই দায়িত্ব দিতে পারবো না। আরো একটা কথা, এই বিলের সমস্ত অভিশাপের প্রাণবিন্দু ছিল এই বট গাছটা। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পর এই বট গাছ শুকিয়ে যাবে। তখন কিন্তু দেরি করা যাবে না। এই বট গাছটাকে তখন সমূলে উপড়ে ফেলতে হবে, তবে এই অভিশাপের সম্পূর্ণ মুক্তি ঘটবে। মনে থাকবে? এই বলে সেই তান্ত্রিক সেই ঘটি নিয়ে বিলের উদ্দেশ্যে পা বাড়ান। আর সায়ন্তনও সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে পড়ে পেছন দিকে না তাকিয়ে তার বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগায়। কয়েকদিন পরের ঘটনা। সেই তান্ত্রিকের কথা মতো ওই বিলে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। এসব মতো 1 সপ্তাহ পরেই সেই বটগাছটা শুকিয়ে গেছে। সায়ন্তন গয়ায় গিয়ে জমিদার আর বাকি সকলের নামে পিণ্ডদান করে এসেছে। খালি একটা বিষয় তার খটকা লেগেছে, পিণ্ডদান তো একমাত্র বংশধরেরই করা উচিত। তাহলে আমি পিণ্ডদান করলে আত্মার মুক্তি ঘটবে কি করে? যদিও এই প্রশ্নের কোনো উত্তর সে পায়নি। বাড়ি ফিরে এক নিদারুণ সংবাদ পায় সে। তার গয়ায় পিণ্ডদান করাকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা। আমি তাহলে বাবাকে শেষবারের মতো দেখতেও পেলাম না। ওই কথা যে জমে আছে তার সাথে। সেদিন অন্যমনস্ক হয়ে বাবার দেরাজটা ঘাটতে ঘাটতে চমকে ওঠে সে। একটা লাল কাপড়, খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। পেছন থেকে ঠাকুরদার গলা শুনতে পেয়ে চমকে ওঠে। এই কাপড়খানাতেই তোর বাবাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কুড়িয়ে পেয়েছিলে মানে? তোকে জানানো হয়নি, আসলে তোর বাবা আমার নিজের সন্তান নয়। আজ থেকে বহু বছর আগে আমাদের গ্রামের যে দুর্গা মন্দিরটা আছে ওখানে তাকে কুড়িয়ে পেয়েছিলাম। এই কথাটা কিন্তু আর কাউকে বলিস না। এটা একমাত্র তোর বাবা জানতেন, আর এখন তুই